উনি দেরি করে ফেলেছেন আমার র্যাঙ্কটা আবার ক্যান্সেল করতে, বিকজ তার প্রধানমন্ত্রী তো আমি খেয়ে ফেলেছি আরো প্রায় 7-8 মাস আগে। সে তো মাদার অফ মার্কেট, তো দেশে বিদেশে বিস্ফোরণ ঘটে গেছে। উপাধি সামরিক বাহিনীর উপাধি না, আপনি হলো গণ অভ্যুত্থানের ব্র্যান্ড, নতুন সংবিধানের ব্র্যান্ড, অতএব কর্নেল এটা থাকবে। আরেক সিদ্দিকের র্যাঙ্ক তো আমি খেয়ে ফেলেছি আরো 2 মাস আগে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি কনক সারোয়ার। ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদ উল ফিতর, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশে বিদেশে যত বাংলাদেশি আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। যদিও বাংলাদেশের মানুষ ভালো নেই, আমরা জানি যে অত্যন্ত দুরবস্থার মধ্যে তারা আছেন। করোনা পরিস্থিতির কারণে আতঙ্কে আছেন। সরকারের যে ব্যবস্থাপনা করোনা নিয়ে, তাতে প্রত্যেকটি মানুষ তার জীবন সংখ্যায় আতঙ্কিত আছেন। পাশাপাশি মানুষের হাতে টাকা নেই, অর্থ নেই, মানুষ বেতন পাচ্ছেন না, পেনশন পাচ্ছেন না। এই যে দুরবস্থা, এই দুরবস্থার মধ্যেও যেহেতু ঈদ উল ফিতর, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতের ঈদগুলোতে আমরা নিশ্চয়ই এই দুরবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হব। আজকে আমাদের অতিথি, আজকে আমরা আলোচনা করব বেশ কিছু বিষয় নিয়ে। এর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি কর্নেল শহীদুদ্দীন খান। আপনারা জানেন তার কর্নেল পদবি কেড়ে নেওয়া হয়েছে, তার অবসরকালীন সুবিধা বাতিল করা হয়েছে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি কর্নেল শহীদুদ্দীন খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো আছি। ঈদ মোবারক। আপনি ভালো আছেন? জি শহীদ ভাই, ভালো আছি। এই যে আপনার তো একটার পর একটা বিজয় আসছেই দেখছি, যে একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি পরিমাণ আতঙ্কিত হলে 11 বছর আগে তার দেয়া আদেশ তিনি আবার নিজেই বাতিল করতে পারেন। তো গত 3রা মে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগের 2টি প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। তো আমি যদি বলি যে এই বিষয়টি নিয়ে আমাদের একজন সরকারি কর্মকর্তা, সাবেক সরকারি কর্মকর্তা শামসুল আলম, তিনি বেগম জিয়ার প্রেস উইং এপিএস 1 হিসেবে কাজ করেছেন। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে প্রতিহিংসা চরিতার্থের কি উৎকট রূপ, এবং তিনি সেখানে বলছেন যে নিজের আদেশ যখন নিজেই বাতিল করে তখন বুঝতে হবে তিনি সঠিক সিদ্ধান্ত নেন না। তিনি আরো এগিয়ে বললে গত 1 যুগের বেশি তিনি এভাবেই ভুল পথে চালিয়েছেন দেশ। যিনি তার পক্ষের বা খাতিরের তার বিষয়ে একরকম, আর যিনি তার সমালোচক তার বিষয়ে তিনি ক্ষমতার অপব্যবহারকারী। আমরা খুব সংক্ষেপে তার স্ট্যাটাসটির 2টি লাইন পড়লাম। তো আপনার প্রতিক্রিয়া কি? এই যে আপনার কর্নেল পদবি কেড়ে নেওয়া হয়েছে, এই যে আপনার অবসরকালীন সুবিধা বাতিল করা হয়েছে, আপনার প্রতিক্রিয়া জানতে চাই, দর্শক জানতে চাই। প্রচুর ইমেল পেয়েছি আমি, প্রচুর মানুষ ইনবক্স করেছেন, আপনার বক্তব্য জানতে চাই। আপনি যদি একটু আপনার প্রতিক্রিয়া জানান। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের খুশি হলো যে সফলতার সাথে আপনারা রোজা পালন করেছেন। আল্লাহ 30টা রোজা আপনাদের করতে দিয়েছে, বাঁচিয়ে রেখেছে কষ্টের মধ্যেও। সেটা ঈদ আসছে, ঈদের নামাজ পড়বেন, স্পেশাল দোয়া করবেন, ওইটাই হলো খুশি। সিমাই টিমাই খাওয়াটা খুশি না, ওটা শেখ হাসিনা মাদার মাফিয়ারাই খাক। তো বিকজ টাকা পয়সা বেতন কিছুই পাচ্ছে না মানুষ, আপনি তো বলিয়ে ফেলেছেন। এখন আমার যে রিয়াকশনটা সেটা হচ্ছে, আমি কি রিয়াকশন করব? এই আদেশটা যখন আসছে আমি ছিলাম সাইলেন্ট ইবাদতে। এটা জানি না আপনি জানেন কিনা, আমাদের পবিত্র কোরআনে, আমি দেশবাসীকেও জানাচ্ছি যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা রাখলেই আল্লাহকে জোর করে যদি কিছু পেতে হয়, স্পেশাল কিছু করতে হয়। সূরা 3 নম্বর সূরা আল ইমরানের 41 নম্বর আয়াতটা যদি পড়েন আগে পিছনে, আমি ওই জিনিসটা করেছি। 3 দিন কথা বলতে হয় না। এটা আমি করছি প্রায় 20-25 বছর ধরে। অত্যন্ত শক্তিশালী একটা ইবাদত। হয়তো আল্লাহ তাআলা ওই বিষয় টিকিয়ে রেখেছেন, আপনারাও চেষ্টা করবেন। মাই পয়েন্ট ইজ, যখন এটা আসছে আমি কথা বলতে পারছি না, এজ আই সেড, কিন্তু তার আগেই তো দেশে বিদেশে বিস্ফোরণ ঘটে গেছে। মানুষের এত লেখা, এত কিছু, যে এরকম যদি নিম্ন মনোবৃত্তির লোকরা দেশ প্রধান হয়, এত দেশে কি অবস্থা হতে পারে আপনি দেখতেই পাচ্ছেন। যে যার সেলফ রেসপেক্ট, মানুষের সবচেয়ে গুণের যে জিনিসটা আত্মসম্মান, আত্মমর্যাদা যদি না থাকে, সে অন্যের সম্মান, অন্যের মর্যাদা, অন্যের জীবনের মূল্য কি করে বুঝবে? সে নিজেই আমার অতীত ইতিহাস দেখে, আমার এটা সরকারি আইনে করেছে, না যে সে মেহেরবানি করেছে, সরকারি আইন অনুযায়ী করেছে। আগের প্রধানমন্ত্রী ইচ্ছা করলে করতে পারতো, বাট তখন 111 এর শেষের দিকে উনি করেননি। গুন্ডারা ক্ষতি করেছে, সরকার তো ক্ষতি করেনি আমাকে।
সে বিএনপি সরকারের আমলে। কিন্তু এই সরকার আমাকে এটা করেছে আমার লিগ্যাল প্রসেস আর্মি অ্যাক্ট 131 অনুযায়ী করেছি আমি। লিগ্যাল প্রসেসটা উনি ফলো করেছেন। আর করবে না কেন? আমি ৩ বছর বিনা পয়সায় তারেক সিদ্দিকীর সাথে তার ইলেকশনে পাওয়ারে আসার ব্যাপারে দিনরাত কাজ করেছি। আমি যদিও আওয়ামী লীগের না, জীবনে কোনো পার্টিতে ছিলাম না। আমার কারণ ছিল যে ঠিক আছে, দেশে একটা বেটার গভর্নমেন্ট আসবে, আগের থেকে ভালো হবে, দেশে গণতন্ত্র আরো হবে। আর তখন আর্মি থেকে বেরিয়ে আসছি, গণতন্ত্রও বুঝি না আর সিভিলিয়ান এনভায়রনমেন্টও বুঝি না। সো আই থট দ্যাট, আর তাছাড়া তারেক সিদ্দিক আমাকে ডেকেছে, এই না যে আমি গেছি, আমি তাকে আগে চিনতামও না। পরে যে মনে করলাম একটা ভালো সরকার আসবে, বাট সরকার আসার 6 মাসের মধ্যে বুঝতে পেরেছি it will be the worst possible mafia government ever the government would experience until today. যেটা আমি 2009 বুঝতে পেরেছিলাম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেজন্য আমি দেশ ত্যাগ করেছিলাম। তো ওরা মনে করেছিল যে আমার এটা দিয়ে দিয়েছে, কোর্ট মার্শাল ক্যান্সেল করেছে, একটা ঐতিহাসিক জিনিস করেছে, আমাকে আর্মিতে ফেরত দিয়ে ফুল কর্নেল করে রিটায়ার করেছে, সো আমি তাদের মতো মাফিয়া হয়ে যাব। এটা তো সম্ভব না সবার জন্য। আমি দেশ ছেড়েছি যে আমি স্যার এগুলো করতে পারবো না, আমি মাফিয়া হইতে পারবো। এই যে ছেড়ে আসছি তখন থেকেই রাগ, সেই রাগ চলতে চলতে, এবং প্রতি বছর আমাকে বলতো কেন যাচ্ছি না দেশে, চলতে চলতে 2018 আমার লোকদেরকে ধরে নিয়ে গেল, অ্যাটাক করলো, মারলো। আমি শেখ হাসিনাকে বললাম, আপনাকে আমি এখনো প্রধানমন্ত্রী বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বলছি, আপনি মাফিয়াদের বিচার করুন, প্রমাণ আছে অ্যাবডাকশনের আইন ইত্যাদি। তিনি বিচার করেননি। এমন যদি হয়তো অন্য কোনো মন্ত্রী, এমপি বা অন্য কোনো আওয়ামী লীগের নেতা একটা কথা ছিল, এটা তো তার ঘরের, তার আত্মীয়, তার গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তার অফিসের 3 মিটারের মধ্যে তার অফিস রেড ব্লকে, সে এত বড় হত্যাকাণ্ড এবং ঘটনা ঘটিয়েছে, লুটপাট, অফিসারদের হত্যা করা, সবকিছু করেছে, প্রমাণ সহ দিয়েছি। তিনি কিছু করলেন না, তিনি মাফিয়াকে প্রোটেক্ট করলেন। তারপরে আমি ঘোষণা দিয়ে গত বছরের অক্টোবর মাসে 2020-এর অক্টোবরের 6 তারিখ থেকে আমি তাকে মাদার অফ মাফিয়া বলতে শুরু করেছি। এটা আমি ধর্মীয় রীতিও পালন করেছি, আইনের রীতিও পালন করেছি। তো উনি দেরি করে ফেলেছেন আমার র্যাঙ্কটা আবার ক্যান্সেল করতে, বিকজ তার প্রধানমন্ত্রিত্ব আমি খেয়ে ফেলেছি আরো প্রায় 7-8 মাস আগে। সে তো মাদার অফ মাফিয়া। এমনি তো অবৈধ ছিল, ঠিক আছে, 2018 থেকে, তবুও আমি ধরে নিয়েছি যে মানুষ হবে এরা। মানুষ তো হচ্ছে না, দিন দিন পশুর থেকে পশুত্বর দিকে যাচ্ছে। তখন আমি তাকে মাদার অফ মাফিয়া ডেকেছি। আর তারেক সিদ্দিকের র্যাঙ্ক তো আমি খেয়ে ফেলেছি আরো 2 মাস আগে, 2 বছর আগে, যখন সে আমার কথা শুনিনি, আমি লিগাল প্রসিজিওর শুরু করলাম, আরো অত্যাচার শুরু করলো। তা আমি তাকে তো জেনারেল তারেক বলি না, আপনাকে টকশোতে বলেছি, হি ইজ নট এ, হি ক্যানট বি অ্যান অফিসার। একটা কিলার, একটা লুণ্ঠনকারী, হ্যাঁ, সে তো অফিসার হতে পারে না, জেনারেল তো পরের কথা। তা আমার এটা খাওয়াতে হয়েছে কি, কিছু কিছু ট্যাক্স মেসেজ আসছে, আপনাকে আমি একটু যদি শোনাই, দেখালে আবার ওদেরকে ধরে নিয়ে যাবে কালকে। জি, অনেক সিনিয়র জুনিয়র অনেক মিলিটারি অফিসাররাও আছে, অনেকে আপনি তুমি করে যাই লিখেছে, জেনারেল থেকে শুরু করে একদম নিচু লেভেল পর্যন্ত, যে স্যার কর্নেল কিন্তু CORNEL, কর্নেল মানে কোন এক উদ্ভিদের নাম, সো আর আমারটা হলো COLON, কলোনেল, সেটা হলো সামরিক বাহিনীর উপাধি। আপনার এই উপাধি সামরিক বাহিনীর উপাধি না, আপনি হলো গণ অভ্যুত্থানের ব্র্যান্ড, নতুন সংবিধানের ব্র্যান্ড, অতএব কর্নেল এটা থাকবে। অফিসাররা লিখেছে যে আপনি তো এতদিন লেফটেন্যান্ট কর্নেল MD শহীদুদ্দিন খান, PSC রিটায়ার লিখতেন, এখন আর রিটায়ার লেখেন না, কেননা জনগণের কর্নেল এটা, ওটা হাসিনা বা আর্মির র্যাঙ্কের কর্নেল না। এখন যদি আমাকে কেউ মেজর জেনারেল রাখে, মানুষ চিনবে না, কর্নেল শহীদই চিনবে। এইভাবে লিখেছে। তারপরে লিখেছে অনেক কিছুই। তো সো ডু আই কেয়ার ফর ইট? আপনি যখন আপনার পাসপোর্টে কিন্তু কোনো র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু লেখা থাকে না, নিয়মও নাই। আমার পাসপোর্টে মোহাম্মদ শহীদুদ্দিন খান লেখা আছে, কর্নেল লেখা নাই। আমি তো দেশে যেতেই পাচ্ছি না, কর্নেল থাকি কি আর না থাকি, যে পেনশন পাই কি না পাই, আমার টাকা পয়সাই তো সব লুট করে নিয়ে গেছে, আমার বাড়িঘর নিয়ে গেছে, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, 10 বছর 5 বছর জেল দিয়েছে। তার মানে কি ওগুলো মিথ্যা? মানে ওগুলো দিয়ে আমাকে দমানো যায়নি, আমার ভাইকে ধরে নিয়ে গেছে, এখন 1.5 মাস ধরে জানি না ছোট ভাইটা কোথায় আছে, জানি না, সে হাসপাতালে আছে, তার ওয়াইফ যোগাযোগ করতে পারছে না, আইনে আছে কথা বলতে পারে, কথা বলতে পারছে না, না হাসপাতালে আছে, আমরা জানি না জেলে আছে না হাসপাতালে আছে। সো এত কিছু করার পরে এখন শেষ পর্যন্ত এটাও করতে হলো। তার মানে আগের গুলো দিয়ে দমেনি, এখন এটা দিয়ে যদি দমে, এইগুলো দমে নাকি?
এগুলো কি মানুষকে ফ্রাস্ট্রেট করে নাকি? আপনি যখন একটা যুদ্ধে নেমেছেন, এটাকে না, রেজাল্ট আপনার না সে যাবে।